কেজিতে ৫ টাকা বেড়েছে আটার দাম, কমেছে খোলা চিনি ও কিছু সবজির দাম। আর খুচরা দোকানে বোতলের সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা কমেছে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও কারওয়ান বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। বিক্রেতারা জানায়, খোলা ও মোড়কজাত উভয় ধরনের আটার দামই বেড়েছে। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে চালের দাম কেজিতে ১ থেকে ১.৫ টাকা বেড়েছে। ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে, এতে দামও কমতে শুরু করেছে। প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১৪০ টাকায় ও টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, পটল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল প্রভৃতি সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও লাল শাকের মতো শীত মৌসুমের আগাম শাকসবজি বাজারে আসলেও দাম কিছুটা বেশি। সাগর ও নদীমোহনায় ইলিশ ধরা শুরু হলো, বাজার এখনও চড়া। বরগুনায় এক স্কুল শিক্ষককে অপহরণের পরে আটকে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই শিক্ষক। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ছাত্রদের লেখাপড়া করানোর সুবাদে থাকেন বিদ্যালয়েরই একটি কক্ষে। গত ২১ অক্টোবর রাতে স্থানীয় আবুল কালাম আজাদ ওরফে নয়া তালুকদারের নেতৃত্বে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রের মুখে ওই শিক্ষককে অপহরণ করে নিয়ে যায়। কোনো পশু পাখিরও এইভাবে মারে না। আমি একজন শিক্ষক মানুষ, এটা জানার পরও আমার এরকম করে মারছে। এবার সারা রাত আমার রাত এই ১০টা থেকে শুরু করে আমার ৪:৩০ ফজরের আজান পর্যন্ত আমার মারছে। তারা অন্যায়ভাবে তাকে মারছে, এই জন্য আমরা সঠিক বিচার চাই সন্ত্রাসীদের। তো নির্দোষ, এই জন্য চাই আমরা একটা বিচার হোক। কালকে যে আমার উপর হামলা হবে না তার নিশ্চয়তা কে দিতে পারে? অতএব এর আমি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। অপহরণের পরে রফিকুল ইসলামের এটিএম কার্ড দিয়ে ৮০,০০০ টাকা তুলে নেয় অপহরণকারীরা। এছাড়া রফিকুল ইসলামের একটি ল্যাপটপ ও মোটরসাইকেলও নিয়ে নেয় তারা। আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যদি না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা সারা বাংলাদেশে এর বিরুদ্ধে ব্যবস্থা করব, মানববন্ধন এবং আন্দোলন করব। এই মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে নয়া তালুকদারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের আরও একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ১৪ ফুটবলার। এশিয়ান কাপে খেলার সুযোগ না থাকলেও ভারতকে কোনো প্রকার ছাড় দিতে চান না অধিনায়ক জামাল ভুঁইয়া। জয়েন করে না, সো আশা করি সামনে আরো ৩-৪ দিন পরে ফুল স্কোয়াড থাকবে। আর হামজা, সমীর একটু লেটে জয়েন করবে, তো আশা করি একটা ভালো ক্যাম্প হবে, একটা বড় ম্যাচ আমি মনে করি। কারণ এটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ, ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, সো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই। আরও ইন্ডিয়া অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশে খেলবে। এবার ফিফা নিষেধাজ্ঞার কবলে পড়ল ঢাকা মোহামেডান। এর আগে চলতি বছর ফকিরের পুল ইয়াংম্যানস বসুন্ধরা কিংসকে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ। অর্থ বকেয়া থাকায় খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞার কবলে পড়েছে বসুন্ধরা কিংস। এবার তার শিকার হলো মোহামেডানও। ২০২২-২৩ ফুটবল মৌসুমে মোহামেডানে খেলে যাওয়া ইরানি ফুটবলার মিসাম শাহজাদেহের অভিযোগের ভিত্তিতেই ফিফা এই নিষেধাজ্ঞা দিয়েছে। চুক্তি অনুযায়ী অর্থ না পাওয়ায় মিসাম ফিফায় অভিযোগ করেন। ফিফা তার অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে। মিসামের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত মোহামেডানের ফুটবলার নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা প্রদানকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অভ্যুত্থান পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলেও বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করা হতো। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পাসপোর্ট সংক্রান্ত
জটিলতার কথা সোশ্যাল মিডিয়ায় আসছে, তবে সেখানে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও তাতে সে ধরনের কোনো জটিলতা ছিল না। প্রত্যাশা করেন সরকার এ বিষয়ে সমাধান করবে। জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ 10 মাস আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে অনৈক্যর সুর ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন 10 মাস ধরে তথাকথিত আলোচনা করেছে। ফরিদপুরের নগরকান্দায় যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শামা ওবায়দ বলেন, সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে গোটা জাতি। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাভারে নিখোঁজের 11 দিন পর ফজলে রাব্বি নামে এক অটো রিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভারের উত্তরকলমা এলাকার স্ট্রবেরি বাগান সংলগ্ন জঙ্গলে হাত পা বাঁধা বস্তাবন্দি মরদেহ দেখতে পান এলাকাবাসী। তাদের দেয়া খবরে গতকাল লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত 19শে অক্টোবর রাব্বি নিখোঁজ হলে সাভার মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। গণতন্ত্র নিশ্চিত করতে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার তাকিদ দিয়েছেন ফ্যাসিবাদ প্রতিরোধে আন্দোলনের রাজনৈতিক দলগুলোর নেতারা। জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণী পেশার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আশুলিয়ায় অভিনেতা এআর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় মন্টুর ছোট ছেলে মেহেদি হাসান মিঠুর ওরফে মিঠুন বিন মন্টু সহ 4 জনকে আটক করা হয়। গতকাল গভীর রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতরাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর খবরে অভিনেতা এআর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি দেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 33 রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় 3,500 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদক জব্দ করা হয়। অভিযানের সময় অভিনেতা এআর মন্টু বাড়িতে ছিলেন না। আরেকটি অভিযানে আশুলিয়ার কামরাইল এলাকা থেকে বিদেশি পিস্তল সহ 3 যুবককে আটক করা হয়েছে। বর্তমান ভোট ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি মনে করেন, এই ধরনের পদ্ধতি চালু হলে জোরপূর্বক ভোট কাটা ও কেন্দ্র দখলের প্রবণতা বন্ধ হবে। সকালে রাজধানীর মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচন ঘিরে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে সবার অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত না করা হলে অর্থ ও প্রভাবের মাধ্যমে ভোট কেন্দ্র দখল হয়ে যাবে, যা প্রকৃত গণতন্ত্রের পরিপন্থী। ঘরের মাঠে লিটন দাসদের সামনে এখন হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দিচ্ছে ক্যারিবীয়রা। আজ সন্ধ্যা 6টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। মাঠের রোমাঞ্চ রূপ নিয়েছে শঙ্কার মেঘে। নেপালের বিপক্ষে সিরিজে পাত্তা না পেলেও বাংলাদেশের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ক্যারিবীয়রা। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে জিতে নিয়েছে সিরিজের 2 ম্যাচ। স্বাগতিকদের অপরিবর্তিত স্কোয়াড থাকলেও তৃতীয় টি-20তে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারেই দেখা যেতে পারে পরিবর্তন। ব্যাটিংয়ে ক্রমেই হতাশ করে যাচ্ছেন শামীম, জাকের ও সোহানরা। সিরিজের তৃতীয় ম্যাচে না জিতলে হয়তো বিকল্প খোঁজার পথেই হাঁটতে হবে নির্বাচকদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ এবং প্রকাশিত জুলাই সনদের মধ্যে
অনেক পার্থক্য রয়েছে। ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্ন মত পোষণ করে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। সেই নোট অফ ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এর জন্য দায়ী অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে সভায় মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিশন তৈরি করেছিলেন, অর্থাৎ কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় ১ বছর ৮ মাস ৯ মাস তারা এই কমিশনের ঐকমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐকমত্যের বিভিন্ন বিষয় সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সঙ্গে আমরা স্বাক্ষর করেছি, এটাই নিয়ম। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চাই তার দল। যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলো সব নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন আলোচনা সভার বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে। সংস্কার না মেনে তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের দাবি জানিয়েছেন দলটির আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। বিএনপি জামাত সংস্কার ইস্যুতে একমত হয়ে স্বাক্ষর করলেও ঐকমত্য কমিশনের জুলাই সনদে খসড়া প্রকাশের পরেই আবারও দলগুলোর মধ্যে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। গণভোটের সময় এবং নোট অফ ডিসেন্ট নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর মধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কার নিয়ে বিএনপি নতুন করে ধোঁয়াশা সৃষ্টি করেছে। কুমিল্লার এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার নিয়ে সব চূড়ান্ত হলেও এখন দলটি বিতর্ক তৈরি করে নতুন সংশয়ের সৃষ্টি করছে। এতদিন ধরে কমিটিতে থেকে সব করে বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্যে একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না থাকে, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। জাতীয় নির্বাচন না হলে যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন জামাতের নেতা। যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে আমরা, যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আর একটা সুযোগ পায়। এদিকে সকালে কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান ভোট ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে, তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট প্রয়োজন। অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য
আমরা গণভোটের দাবি করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামাতের নেতা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজি কেজিতে গড়ে কমেছে 20 টাকা। এদিকে হঠাৎ চড়া আটার দাম। প্যাকেটজাত আটা কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও বিক্রেতারা বলছে কমিশন তুলে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। সেলিম মালিকের রিপোর্ট। প্রকৃতিতে শীতের হাওয়া না বইলেও বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে প্রায় মাসখানেক ধরে সবজির দামের উত্তাপ কিছুটা কমেছে, তবে দাম কমলেও এখনো তা বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। গত সপ্তাহ লাউ ছিল 80, এই সপ্তাহ 60 টাকা। সিম ছিল 120 টাকা, এই সপ্তাহে 80 টাকা। বেগুন ছিল 100 টাকা, এখন হয়েছে 80 টাকা। এরকম করে প্রত্যেকটা সবজির দাম কমে গেছে। ফুলকপি আগে ছিল 100 টাকা পিস, এখন হয়েছে 50 টাকা, 60 টাকা পিস। সবজির সঙ্গে আটিতে 10 টাকা করে কমেছে শাকের দামও। গত সপ্তাহে লাল শাক বেশি 30 টাকা নেই, এই সপ্তাহে বেশি 20 টাকা নেই। লাল শাক 20 টাকা বেশি, ডাঁটা শাক বেশি 20 টাকা। এদিকে কেজিতে কিছুটা বেড়েছে আটার দাম। আটা ছিল আগে প্যাকেট 2 কেজিতে 110 টাকার, খোলা বেচতাম 40-45। এখন 2 কেজি আটা 120 টাকা রেট। এক প্যাকেটে 20 টাকা বাড়াইছে কোম্পানি। এরা উজুয়াত দেয় গম আসে না, গম না আসার কথাকে উজুয়াত দেয়, পাবে আন্তর্জাতিক বাজার রেট বাড়ছে, আবার ডলার দাম বাড়ছে। গত সেপ্টেম্বরে সয়াবিন তেলের লিটারে 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কোম্পানিগুলো। সরকার তা মেনে নেয়নি। এতে কৌশলে বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের টার্গেটটাই আছে, কিন্তু আমাদের যে কমিশন দিত ওই কমিশন উঠাই দিচ্ছে। এদিকে অন্যান্য মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমলেও বড় ইলিশের দাম উঠেছে প্রায় 2500 টাকা। 1 কেজি হলো মনে করেন 2400, আগে ছিল 2300, এখন 2400 হয়েছে। বাইলা মাছ 600 টাকা কেজি, পোয়া 400, চিংড়িটা 700, এটা 800, বড়টা আছে 1400। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, গরুর মাংস 750 আর খাসির মাংস 1200 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি, আবার কোন নীতিমালার মাধ্যমে শাপলা কলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে প্রশ্ন করে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণভোটের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদেশ জারি করতে হবে। জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরে আজ সকালে পিরোজপুরের সমন্বয় সভায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। সকাল 11টায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা। সভাপতিত্ব করেছেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আদেশটি জারি করতে হবে। কোনো ফেসিস্টের রেখে যাওয়া, আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপ্পু, এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি নেই এটাকে পেছানোর, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া 24শে গণ অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে পুরুষ ও নারীরা একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে। এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। সংসদ নির্বাচনের আগে গণভোট জনগণের মধ্যে বিড়ম্বনা তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমদ অপু।
শরীয়তপুরে বিএনপি ঘোষিত ৩১ দফার সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। দল মত নির্বিশেষে বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে এদেশের মানুষ জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে দ্রুত নির্বাচনের প্রয়োজন। দীর্ঘ ১৭ বছর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, তাই দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশের অর্থনীতি সচল করার ওপর জোর দেন নুরুদ্দিন আহমদ অপু। সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকালে একাডেমি থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পুলিশ সূত্রে জানা যায়, বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে সারদা পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে। তাকে আটক করতে বুধবার সকালে ঢাকা থেকে পুলিশের একটি টিম পুলিশ একাডেমিতে যায়। এ সময় একাডেমিতে কর্মরত থাকলেও রহস্যজনকভাবে ডিআইজি এহসানুল্লাহ পালিয়ে যান। পুলিশ একাডেমির পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন, তাকে খোঁজা হচ্ছে। হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে বক্তারা ইসকনকে একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলেন, এই সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সংগঠনটির সাথে বাংলাদেশের সাধারণ হিন্দুদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন সমাবেশের বক্তারা। ইসকন ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি, তাই তদন্ত করে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের দাবির পাশাপাশি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সুনামগঞ্জে ছাতক সীমান্তে ছনবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলভার ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বিজিবি জানায়, গোপন সংবাদে মধ্যরাতে ছনবাড়ি বাজার এলাকায় অবস্থান তাদের একটি দল। এ সময় অস্ত্র চোরাকারবারিরা পালিয়ে গেলেও কাছের একটি বালুর স্তূপের নিচে হতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার, উচ্চ ক্ষমতা সম্পন্ন 250 গ্রাম বিস্ফোরক এবং 2টি ডেটোনেটর উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। খুলনায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। শুক্রবার সকালে খুলনা জেলা ও মহানগরীর স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা এসব বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলায়। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে না চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। উচ্চ আদালতের আদেশে 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে নির্বাচন। নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন বলেন, দীর্ঘ 16 বছর পর চট্টগ্রামের ব্যবসায়ীরা গণতান্ত্রিক পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে নির্বাচন স্থগিত হয়ে যায়। অবিলম্বে টাউন ও ট্রেড গ্রুপের 6 জনের প্রার্থিতা বাতিল কার্যকর করে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে শুরু হলো ঠাকুরগাঁও পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে সড়কে এই কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাজেট বরাদ্দ হয়েছে প্রায় 364 কোটি টাকা, যার প্রথম পর্যায়ে প্রায় 30 কোটি টাকার কাজে উদ্বোধন হলো আজ। এ প্রকল্পের আওতায় প্রথমে সত্যপীর ব্রিজ থেকে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়ক এবং মির্জা পাম্পের পূর্ব দিক থেকে নারগুনগামী সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটি রাজবন বিহারে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চিবর দানোৎসব। দুপুরে রাজবন বিহারে 49তম কঠিন চিবর দানোৎসবে বনভান্তের স্মৃতি উদ্দেশ্যে চিবরদান করা হয়।
3 মাসে বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 3 পার্বত্য জেলা বিহারগুলোতে চলে কঠিন চিবর দান অনুষ্ঠান। সবচেয়ে বড় আয়োজন উদযাপিত হয় রাঙামাটি রাজবন বিহারে। দুপুরে মঙ্গলসূত্র পাঠ করার পর সাবেক সাংসদ উষাতন তালুকদার রাতভর তৈরি করা চিবর ভিক্ষু সংঘের কাছে দান করেন। অনুষ্ঠানে ভারত, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে ভিক্ষু ও পুণ্যার্থীগণ অংশ নেন। বস্তু দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান, সেই হিসেবে আমরা মনের আনন্দে এটা উদযাপন করতেছি। যে কাপড়টা তৈরি করি ওই কাপড়টা আমরা ভান্তিদেরকে দান করি, এটা হচ্ছে কঠিন চিবর দান। সবচেয়ে পুণ্য লাভ করব আমরা এই দানের ফলে, চিবর দানের ফলে আমরা পুণ্য লাভ করব। কঠিন চিবর দান হচ্ছে দানের মধ্যে সবকিছু কৃষ্ণ দান হিসেবে ধরা হয় আর দানের মাধ্যমে পুণ্য লাভ করা হয়। সমতলের আমাদের এই দানোত্তম কঠিন চিবর দানে অংশগ্রহণ করতেছে, আশা করতেছি এবারে প্রচুর লোক সমাগম হবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা সহযোগিতার মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সম্পাদন করতে পারব। চট্টগ্রামে শুরু হয়েছে আন্তঃ স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শরৎ উৎসব। চিটাগাং গ্রামার স্কুলে নগরী ন্যাশনাল ও ব্রিটিশ কারিকুলামের 20টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সকালে চিটাগাং গ্রামার স্কুলে প্রধান শিক্ষক তহসিন খান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রামে ক্যামব্রিজ ন্যাশনাল কারিকুলাম ছাড়াও বিভিন্ন মাধ্যমে 20টি স্কুল অংশ নিচ্ছে। পাশাপাশি শিশুদের আয়োজনে পাপেট শো, ড্রাকরুম প্রদর্শনী, কুইজ, গেমস শো সহ বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। দৌড়প্রেমী ও স্বাস্থ্য সচেতন মানুষের পদচারণায় মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হল 10 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয় দেশসেরা রানার দেবাশিস ঘোষ, দেশের আয়রনম্যান খ্যাত ডাক্তার সাকলাইন রাসেল সহ অসংখ্য দৌড়বিদ। জেলা রানার গ্রুপের উদ্যোগে প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। ভোরে শহরের সুপার মার্কেটে থেকে শুরু হয় দৌড়। আয়োজনে অংশ নেন প্রায় 4 শতাধিক প্রতিযোগী। এ সময় মেডিকেল টিম, পানীয় জল সরবরাহ, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও পুলিশের নিরাপত্তা সহ বিভিন্ন পয়েন্টে ছিল হাইড্রেশনের ব্যবস্থা। ম্যারাথন কেবল দৌড় নয়, এটি মানুষের ধৈর্য, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করেন আয়োজকরা। তারা জানায় শীঘ্রই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা প্রতিযোগীদের কাছে পৌঁছে যাবে পুরস্কার। দেশে বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পথে হাঁটলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। স্বাক্ষরিত জুলাই সনদ ও প্রকাশিত জুলাই সনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্ন মত পোষণ করে যেসব নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলো না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৫ম জাতীয় সম্মেলন করে গণসংহতি আন্দোলন। সম্মেলনে দেশের মূলধারার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় তারা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন দলটির প্রধান সমন্বয়ক। যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে প্রতিটি রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে, সংস্কারের নামে তালগোল পাকিয়েছে বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। এ সময় তারা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর বিশ্বাস ভঙ্গ করেছেন। সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো? রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার আগে বাংলাদেশ। বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবে। আজকে আমরা আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জেএসটির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কর্মসূচি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা। রাজনীতির জেদের কারণে সুষ্ঠু নির্বাচনের পথ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তাদের। দেশের স্থিতিশীলতার স্বার্থে দলগুলোকে ঐকমত্যে আসার পরামর্শ দিচ্ছেন তারা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। গণভোটের তারিখ নিয়ে বিতর্কে দেশের বড় দুটি জোট। জামায়াতের নেতৃত্বে থাকা ৮টি দল নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করেছে, এখনো অনমনীয় অবস্থানে তারা। অন্যদিকে বিএনপি মনে করে নির্বাচনের দিনই গণভোট ও জাতীয় নির্বাচন হলে দেশের টাকা সাশ্রয় হবে। এ নিয়ে জোরাজুরি অপ্রয়োজনীয়। যেই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে। নির্বাচনের তারিখ নিয়ে কোনোভাবে অনৈক্যের সুযোগ নেই বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে দীর্ঘদিন পরে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হলে দেশে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এই সনদে কোনো বিষয়ে বাস্তবায়ন করতে অনীহা জ্ঞাপন করবে, এটা আমার মনে হয় না। কারণ আপনি তো সবার সাক্ষাৎ নিয়ে স্বাক্ষর নিয়েছেন। বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার একটা কৌশল ছাড়া আর আমার কাছে অন্য কিছু মনে হয় না। ব্যালট পেপার লাগবে, সব কিছু ডাবল লাগবে, একটা নতুন সেট পিপল লাগবে। সো এইগুলো মিলে একটা বড় চ্যালেঞ্জের মধ্যেই ইলেকশন কমিশন পড়বে। সবাইকে ঐক্যমতে আসতে হবে এবং এইটা যদি না হয় তখন কিন্তু এটার ফলাফলটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। পর্যবেক্ষক নিবন্ধন, সীমানা নির্ধারণের মতো কাজগুলো শেষ হলেও দল নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ সহ অনেক কাজই শেষ করেনি কমিশন। এমন বাস্তবতায় নির্বাচনের আয়োজন নিয়ে দু ধরনের বক্তব্য দুজন বিশ্লেষকের। এই যে একটা অনৈক্যের সুর, এই অনৈক্যের একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে সেটাকে বাস্তবায়ন করাটা হয়তো খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু জাতীয় স্বার্থে, জাতীয় প্রয়োজনে, দেশের যে জরুরি বাস্তবতা, সেই প্রয়োজনে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাওয়া হোক। কোনো পলিটিক্যাল পার্টি আরেকটা পার্টিকে অ্যাটাক করছে এবং কখনো কখনো খুব নেগেটিভ শব্দ ব্যবহার করছে। এত বছর পর একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাকে মাথায় রেখে যাতে আমরা সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করতে পারি, যাতে নির্বাচনটা বিশ্বাসযোগ্য হয়, গ্রহণযোগ্য হয়, সেরকম একটা মেন্টালিটি সবার মধ্যে থাকতে হবে। আইন শৃঙ্খলা সহ সব ধরনের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সমাধান সম্ভব বলে বিশ্বাস করেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা কলি প্রতীক নিয়ে কোনো ধরনের বাধা আসেনি। কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন উপহার দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে কমিশন সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছেন। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে, এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিমার্জন এটি করে। সেটির অংশ হিসেবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই, আমরা সব দিক থেকে ইনশাল্লাহ প্রস্তুত। বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটে রাজধানীতে। কাকরাইল আইডিবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভার সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বগুড়ার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। বিগত আওয়ামী লীগ আমলে এ জেলার মানুষকে নানাভাবে বঞ্চিত করা হয় বলে অভিযোগ করেন কেউ কেউ। যোগ্যতা নিয়েই বগুড়াবাসী নিজ জেলা সহ দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাবে বলেও জানান বক্তারা।
সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানে ফুটে ওঠে জেলার ঐতিহ্য। দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করেন বগুড়াবাসী। জাতীয় ক্রিকেট লিগে কাল বড় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মেহেদী মিরাজের খুলনা ও নাজমুল হোসেন শান্তর রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডের এই খেলা শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 9টায়। এই উপলক্ষে মিরপুর ঘাম ঝরিয়েছে দু দলই। শুক্রবার সকালে ছিল রাজশাহী দলের অনুশীলনের ব্যাটিংয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুপুরে একই ভেন্যুতে নিজেদের ঝালাই করে নিয়েছেন মিঠুনের নেতৃত্বাধীন খুলনা, যেখানে মূল আকর্ষণ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার বোলিংয়ের ধার পরীক্ষা করেছেন। এছাড়া সিলেটে স্বাগতিকদের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। কক্সবাজার 2 নম্বর মাঠে নতুন দল ময়মনসিংহ খেলবে রংপুরের বিপক্ষে। আরেক মাঠে বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম। 14 জন ফুটবলার নিয়ে শুরু হলো নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি। পিতৃত্বকালীন ছুটিতে থাকা হ্যাভিয়ার কাব্রেরা দলের সাথে যোগ দেবার কথা নভেম্বরের 4 তারিখে। এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা শেষ হলে কিংসের খেলোয়াড়দেরও ক্যাম্পে পাওয়া যাবে বলে আশাবাদী বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন। ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা হওয়ায় জয় নিয়ে আশাবাদী রহমত মোরসালিনরা, জানাচ্ছেন নিলয় মজুমদার। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ থেকে 2 ম্যাচ আগে ছিটকে পড়ায় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। তবে প্রতিপক্ষ ভারত বলেই হয়তো এই ম্যাচটাও স্বাগতিকদের জন্য বিশেষ উপলক্ষ। বরং 1999 সালের পর এবার 26 বছরে জয়ের অপেক্ষা গোছাতে চান রহমত মোরসালিনরা। অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছেন ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য, প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আছে। লাস্টে একটা চান্স আমাদের প্রুভ করার, নিজেদেরকে প্রুভ করার যে একটা কি করতে পারি আমরা লাস্ট, এইটাই। সবাই আপনারাও তাকায় আছেন আমাদের দিকে, সবাই তাকায় আছে। ঘরের মাঠে খেলা, তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না। ক্যাম্প শুরু হলেও দলের সাথে যোগ দেননি হাবিয়ার কাবরেরা। তার পরিবর্তে দল সামলানো সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন নভেম্বরের 4 তারিখের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন স্প্যানিশ কোচ। উনি 3 বা 4 তারিখে চলে আসবেন। বাট ওভারঅল প্ল্যান যেটা আমরা অ্যাকচুয়ালি কোচিং স্টাফ জানি যে প্রত্যেক দিন আমাদের কি প্রোগ্রাম, ইভেন ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। ওভারঅল প্রোগ্রাম ওরই দেওয়া, আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে। ভারত ম্যাচকে সামনে রেখে আগামী 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই ম্যাচে হামজা সমিতদের পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।